উজ্জ্বল ভাইয়ের একটা মন্তব্য ছিল আমাকে নিয়ে যে, "তোমাকে তো সবাই গরিব বানায়, তুমি দেখতেও গরিব।" অন্যরা ভালো কাজ করলে আপনার ভালো কাজ তো আর খারাপ কাজ হয়ে যায় না। কবি যেমন খুঁজেছেন, আমরাও আসলে এই সিনেমাটার মাধ্যমে বনলতা সেনকে খুঁজেছি। প্রেম না নিঃসঙ্গতা? এতটুকু বলা যাবে আর এতটুকু একদমই বলা যাবে না। অলমোস্ট ১.৫ বছর এই চরিত্রটার সাথে আমার ওঠা বসা ছিল আরকি। হাওয়া আপনাকে কি শিখিয়েছে আর বনলতা সেন আপনাকে কি শিখালো? রোদে যারা কাজ করছেন, পুরোটাই আমার ঘরের টিম। কখনো হাওয়ার উরকেস, আবার কখনো রাক্ষসের সায়ান চৌধুরীর ভয়ঙ্কর উপস্থিতি। এবার তিনি বনলতা সেনের মহিন। এমন একজন অভিনেতার কথা বলছি যিনি নিজেকে ভেঙে চুরে বারবার আবিষ্কার করেন। আজকের রেড কার্পেট উইথ জেরিতে আমাদের সাথে আছেন বনলতা সেনের মহিন, মানে সোহেল মণ্ডল। সোহেল ভাই, আবার দেখা হয়ে গেল। একদমই আবারও কাটা ছেঁড়ার জন্য চলে আসছি। না, কাটাছেঁড়া তো আমার কাজ আসলে। না, আমি কিন্তু দেখি না, কতটা প্রমিস করছি কোনো কাটাছেঁড়া করব না, কারণ আমি আসলে এক্সাইটেড। এই আমার তো মনে হচ্ছে কয়দিন পরে ঈদ, মানে এখন বলতে হবে যে যে কোনো ঈদ মানে সোহেল মণ্ডলের আসলে ঈদ। ঈদ তো আপনার ভাই, এর আগের বার হলো রাক্ষস, এবার হলো যে আপনার বনলতা সেন। আম এইবার কি হয় বলা যাচ্ছে না। এবার অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট আছে এবং আমার কলিগ যারা মানে যেসব অভিনেতার কাজ আসছে, আমি লিটারালি এক্সাইটেড তো অবশ্যই। আবার পাশাপাশি ভীষণ ভয়ে আছি। কারণ প্রত্যেকে এত ভালো পারফর্মার এবং তারা এত ভালো কাজ নিয়ে আসছেন। তাতে করে ঈদ তো অবশ্যই সাথে আমি মনে করি আমার সহ অভিনেতা যারা কাজ করেছেন তাদের সহ তা মানে তো একটা বটেই, তারা এখন এই মুহূর্তে আমার সামনে নেই, এই জন্য আমি আপনাকে বললাম। আর অন্যরা ভালো কাজ করলে আপনার ভালো কাজ তো আর খারাপ কাজ হয়ে যায় না আর কি, সেটাই। তো আমার একটা অভিযোগ আছে, অভিযোগ না, এটা এক ধরনের। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে রিলিজ হওয়ার আগে বর্ণতা সেন যে আসলে নারী এটা নিয়ে কনফিউশন আছে। আপনি জানেন ছোটবেলায়, এখন তো চুল টুল মানে কেটে ছোট করে ফেলেছি, আমি ছোটবেলায় চুল কাটতাম না, আমার কোমর অবধি মানে মানে দীঘল চুল। বিদিশার নিশা জাতীয়। হ্যাঁ, আমার হলো যে সেই একদম মানে কালো, একদম নিকশ কালো হলো যে চুল বুঝছি। রাখতাম, আর চোখে কাজল দিতাম ঘন করে। ওইটা একটা বনলতা সেনের হলো যে একটা ভিজুয়ালাইজেশন আমাদের মাথায় ছিল। এখন আপনি বলতেছেন সে আসলে নারী কিনা, এটা না, নিয়ে আপনি যদি কনফিউশন। কবিতাটা পড়েন জীবনানন্দ দাশের বনলতা সেন আসলে পড়তে আসলে উনি আসলে অনেক বেশি পরাবাস্তব কবি। মানে উনি অনেক বেশি বাস্তব পরাবাস্তবতার মধ্যে দিয়ে বাস করতেন। উনার যে ফিলোসফি উনি আসলে খুবই হয় কি কবিতার তো আসলে নানা রকম একটা রূপক থাকে। মানে পাঠক যখন পড়েন তার কল্পনার জগৎ একটা কিছু তৈরি করে, ইমাজিনেশন তৈরি করে। আবার কবি যখন সেটা লিখছেন তার একটা ইমাজিনেশনের জায়গা থেকে লিখছেন। তো বনলতা সেন এই ছবিটার আসলে ওইটাই আসলে প্রধান উদ্দেশ্য খোঁজা। আসলে বনলতা সেন কে ছিলেন? কবি যেমন খুঁজেছেন, আমরাও আসলে এই সিনেমাটার মাধ্যমে বনলতা সেনকে খুঁজেছি। সেই জায়গা থেকে আসলে আমাদের বলার চেষ্টা ছিল, কারণ আমাদের খোঁজার মধ্যেই আমাদের রিসার্চও আরকি বা ইভেন দেন আমরা যখন সিনেমাটা করছিলাম, আমাদের স্ক্রিপ্ট যেটা হয়েছিল, তাতেও এই জিনিসটার উপলব্ধি আসে যে আদৌ বনলতা সেন কোনো নারী কিনা। মানে সেই প্রশ্নটাও থেকে যায়। মানে নারী তো অবশ্যই হতে পারে এবং সেটা নানা রকম কল্পনায় নানাজনের কল্পনায় সেটা এসছে। বাট সেটা আদৌ নারীও কিনা সেইটারও একটা উদ্দেশ্য ছিল খোঁজা। মানে এটা আদৌ কনফিউশন আসলে তো এটা আছে আছে। সেটা আমাদের ভিজুয়ালও আছে। আমাদের যে ডাইরেক্টর মাসুদ হাসান উজ্জ্বল তিনিও আসলে সেই খোঁজের মধ্যে হ্যাঁ, আমি ছিলেন। ট্রেলার দেখেছি, সেখানেও আসলে এই প্রশ্নটা কে আসলে, এ বলছে এসে যে আমি বনলতা সেন, এই বলছে আমি একদমই। বনলতা, আর নামটা মনে আছে উর্বি বলছে, মানে হ্যাঁ, খুবই। এবং নানা রকম গবেষক যখন নানা রকম গবেষণা থেকে যখন এই কবিতার যে খসড়াগুলো ছিল, এখন আমরা যেই কবিতার ফাইনাল যেই এটা দেখছি, সো সেইটার আগে অনেক খসড়া করেছিলেন তিনি। তো হ্যাঁ। সেই খসড়াগুলোরও একটা পার্ট আমাদের সিনেমায় আছে। ও মানে ওয়াও। ওই 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 খসড়ার কোনো সম্পর্কই নেই ফাইনাল যেই কবিতাটা কবি পাবলিশ করেছেন, সেইটার সাথে কোনো মানে পাওয়া যায় না। হয়তো একটা থাকেই, কন্টিনিউশন ছিল কিন্তু কমপ্লিটলি ওই শব্দচয়ন, ওই বাক্যগুলো আর নেই। মানে এ নতুন হ্যাঁ, কারণ একদমই হলো যে এটা যখন ইয়েতে। কবিতা মানে তো অনেকগুলো পত্রিকায়, খসড়ার হ্যাঁ পরে হ্যাঁ। এসে তো সেই খসড়াগুলো দেখে যারা গবেষণা করছেন তারা আসলে খোঁজ করার চেষ্টা করছিলেন যে আসলে বনলতা সেনের ইন্সপিরেশন কোত্থেকে এসছে। কোথা থেকে কবি আসলে তার এই ইন্সপিরেশনটা পেলেন। তো দেখা গেছে যে বুদ্ধদেব বসুর সাথে তার পরিচয় হয়েছে। সেইখানে কোনো একটা আড্ডায় কোনো একজন অধ্যাপকের সাথে তার পরিচয় হয়েছে। তার নাম ছিল বনলতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে কি বা ওই সময় আ ইয়ের সময়তে আ
মানে কারাগারে একজন বন্দী ছিলেন, মানে একজন অ্যাক্টিভিস্ট ছিলেন। সেই অ্যাক্টিভিস্টের নাম ছিল বনলতা। তো সেইখান থেকে কি সেই বনলতার ইন্সপিরেশন পেয়েছেন? নাকি তার কল্পনার তার যেই ভালোবাসার মানুষ ছিলেন মানে ১ম জীবনের হুম, শোভনার কথা যদি আমরা বলি, তার খালাতো বোন আমি যদি কাকাতো বোন কাকাতো বোধহয়, বোন আমি হ্যাঁ। ভুল না যদি করে থাকি, তার কোনো ইন্সপিরেশন ছিল যেখান থেকে বেশিরভাগ আসলে লোকজনই বলে যে শোভনার হ্যাঁ, ইন্সপিরেশন, শোভনার এটা কোনো ইন্সপিরেশন গবেষকরা তারা বলেন ছিল। যে কিন্তু আল্টিমেটলি উজ্জ্বল ভাইয়ের যে ইন্টারপ্রিটেশন, সেখানে দর্শক একটা নতুন ইন্টারপ্রিটেশন পাবেন পার্সপেক্টিভ পাবে ভাবনার বনলতা জায়গা সেন থেকে। সিনেমাটা যখন দেখবেন, যে এক্স্যাক্টলি এই কবি আসলে কোন এটা উজ্জ্বল ভাইয়ের পার্সপেক্টিভ, যে কবি আসলে কোন জার্নিটা করতে চাইছেন বা করেছিলেন, সেটার একটা ইফেক্ট বা সরি ও মানে জার্নি দর্শক দেখতে পাবেন দেখতে বনলতা পেয়েছেন। সেনের। বনলতা সেন বা জীবনানন্দের হলো যে আরো কবিতা টবিতা কোনো কিছু পড়া হয়েছে? আমি না সত্যি কথা বলি, এটা শুনলে অনেকে অবাক হবেন এবং হয়তো কিছুটা হতে পারেন। আমার কবিতার প্রতি খুব কম ফ্যাসিনেশন ছিল সবসময়। আমি ভীষণ লিটারেচারের ফ্যান। মানে আচ্ছা। আমি মানে গদ্যের ফ্যান। মানে আমি সবসময় গদ্য আ পাঠক আরকি। মানে মানে ফিকশন বেশি পড়তে পছন্দ করেন ফিকশন আপনি, মানে হোক ওই কোনটা? বা প্রবন্ধ হোক বা হিস্ট্রি হোক বা এই ধরনের আ রাইটিং আমার বেশি পড়া হয়েছে। কিন্তু আমার খুব কম আসলে কাব্য পড়া হয়েছে। যা যার জন্য হচ্ছে কাব্যর প্রতি আমার খুব একটা, সত্যি কথা বলে এই সিনেমা করতে গিয়ে আমাকে আসলে কাব্যের সাথে সম্পর্ক করতে হয়েছে। কারণ জীবনানন্দ দাশের প্রায় ৭ টা থেকে ৮ টা কবিতা, এই শুধু বনলতা সেন কবিতাটা এই সিনেমার উপজীব্য না। আরো মানে তো, হ্যাঁ। কবির আরো ৭-৮ ধরনের কবিতা আছে যেগুলো খুবই মা মানে বিখ্যাত কবিতা। সেই বিখ্যাত কবিতাগুলোর ছোঁয়া আছে এই সিনেমাটাতে আরকি। এই তো সেইজন্য কবির সিনেমার মনস্তত্ত্ব বা কবির মনস্তত্ত্ব বুঝতে গেলে সিনেমার জন্য আপনাকে অবশ্যই হ্যাঁ, জীবনানন্দ তখন দাশ সম্পর্কে, কাব্যটা পড়তে হ্যাঁ, হয়েছে। জানতে ওই হবে। অর্থে আসলে কাব্যর প্রতি কোনো ভালোবাসা কখনোই আমার ছিল না। বাট সিনেমা করতে গিয়ে এক ধরনের ভালোবাসা তো অবশ্যই হয়েছে। একটু আপনার চরিত্রটা নিয়ে শুনবো। এই একটু আ এই স্পয়লার না দিয়ে সবসময় বলা যায়। সবসময় আসলে বলি যে এই চরিত্রটা নিয়ে আসলে কথা বলা যায় না। অলরেডি আমি অনেক বকা খেয়েছি। কিছু কথা বলতে গিয়েছি, যে ইন্টারভিউ গুলো দিয়েছি। অলরেডি আমাদের কে বকেছে? ডাইরেক্টর মাসুদ হোসেন উজ্জ্বল। উজ্জ্বল, এতটুকু বলা যাবে আর এতটুকু একদমই বলা যাবে না। তো হ্যাঁ। সেই জায়গা মানে থেকে আমাদেরকে একটু স্পয়লার দিতে হবে মহিন না? সম্পর্কে একদমই, ইভেন তিনি নামটাও প্রকাশ করতে চাননি। মানে মানে ডাইরেক্টর পার্সপেক্টিভ থেকে সিনেমা রিলিজের আগ পর্যন্ত তিনি এই নামটা মানে এখন যারা হলে দেখছেন তারা তো অলরেডি দেখতে পাচ্ছেন মহিনের জার্নিটা হুম, কিরকম। হুম। আর যার সামনে যারা দেখতে আসবেন তাদের জন্য আসলে এখনো রেখে দিতে চাই যে আসলে মহিন কে, মহিন কোত্থেকে এলো, আর কেন মহিন, মোহিনী কি জীবনানন্দ দাশ, সেটাও আসলে হতে পারে। মানে কারণ সেটারও অনেক মানে একটা জিনিস মিস্ট্রি আসলে এলিমেন্টস একটা আছে চাচ্ছেন। তাহলে মহিনের বলতে ভিতরে। চাচ্ছেন মহিনের দিকেও হলো যে দেখেন, আপনি বা স্পয়লার দিতে চাচ্ছেন না, বা কিন্তু সে আমরা একটু পেয়ে গেছি। বা থ্যাংক ইউ। মহিনের এইটা কি জীবনানন্দ দাশের অল্টার ইগো না জীবনানন্দ দাশ নিজেই? সো এই সবেরই একটা ঘটনা আছে মহিনের ভিতরে, বিকজ অফ মহিনের রং অনেক এই পুরো মহিনের সিনেমাটাতে। রংগুলো ধারণ করতে গিয়ে মানে কালার প্যালেটের এই রংগুলো ধারণ করতে গিয়ে কি প্রস্তুতি বা কি একটু জানতে চাইবো, মানে কিসের মধ্যে দিয়ে আপনি তো আহ, ভার্সেটাইল অ্যাক্টর, আপনাকে আমি প্রচুর আমি ভাঙতে হয় নিজেকে। আমি তো ভার্সেটাইল অ্যাক্টর, বাট এই পার্টিকুলার চরিত্র করতে গিয়ে আমাকে খাটিয়ে মেরেছেন একদম ডাইরেক্টর। উজ্জ্বল ভাই বলেছিল মানে এটা কয়েক ইন্টারভিউতে। অদ্ভুতভাবে পুরো ১ বছর ৩ মাস আমি যদি বলি, ডাবিং সহ প্রায় অলমোস্ট ১.৫ বছর এই চরিত্রটার সাথে আমার ওঠা বসা ছিল আরকি। মানে বাধ্য হয়ে হুম, হুম। থাকতে হয়েছে। কারণ শুটিং এর অনেক প্রসেসের কারণেই আমাদের আসলে পুরো বছর জুড়ে শুট করতে হয়েছে ৩ টা লটে। আর আমার চুল দাড়ি বড় হতো না। সো মহিনের যেই ক্যারেক্টারিস্টিক, তার অনেক চুল বড়, বড় থাকবে, ঝাঁকড়া চুল থাকবে, দাড়ি থাকবে এলোমেলো। সো সেইটা আমার তো খুব একটা নেই। তো সেইটাকে তৈরি করতে হয়েছে। আবার উজ্জ্বল ভাইয়ের ডিজাইনটা এরকম, সে কোনো কিছু আসলে খুব বেশি কিছু বাধ্য না হলে প্রস্থেটিকে যেতে চান না বা কোনো উইগ ইউজ করতে চান না। উনি ট্রাই করতে চান যে তোমার যেটা ন্যাচারাল আছে সেইটাকেই আমরা গ্রো আপ করে করতে চাই আরকি। তো ওইটা করতে গিয়ে আসলে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রায় দীর্ঘ ৩-৪ মাস লেগেছে আমার এই চুলদাড়ি হতে। আবার শুটিং করা, আবার মাঝখানে যখন অফ হয়ে গেছে সেটাকে মেইনটেইন করে যাওয়া। আবার আরেক লটে যখন শুট হয়েছে তখন ওইটাকে রেখে দিয়ে মানে ওইটার ভিতরে যাপন করা, এবং শেষ লটে গিয়ে অবশেষে শুটিং এর শেষ দিন আমার একটা বিটিএস আছে এরকম, যে আমি কি এবার কাটতে পারবো দাদা? দাদা আমি কি চুলদাড়ি চুল এবার কি কোনোভাবে করতে পারি? হ্যাঁ, চুলদাড়ির একটা অংশ ছিল আমার বাহ্যিক যে অবয়ব, আমার যে কস্টিউম,
সেইটার পুরো ডিজাইন উজ্জ্বল ভাইয়ের। এক্স্যাক্টলি এটা নিয়েও আমরা খুব বিপদে পড়েছিলাম, কারণ উজ্জ্বল ভাইয়ের একটা মন্তব্য ছিল আমাকে নিয়ে যে, তোমাকে তো সবাই গরিব বানায়, তুমি দেখতেও গরিব। সো মহিনকে আমরা যেভাবে দেখতে চাই, আমরা যাতে ওই যে ছোঁয়াচে ব্যাপারটা আছে, ওই ছোঁয়াচে ব্যাপারটাকে আমার থেকে বের হয়ে আসতে হবে, সেটা দিয়ে কি করা যেতে পারে সেই ভাবতে ভাবতেই আসলে তিনি তার কস্টিউম আর এইগুলো ভাবছিলেন যে এক্স্যাক্টলি মহিনের যে জার্নি, আসলে নানা রকম কস্টিউম তাকে আসলে ধারণ করতে হয়েছে। ট্রেইলারে আপনি একটা কাউবয় হ্যাট পরে আছেন, দ্যাট ওয়াজ প্লিজ সবই আইডিয়া আসলে উজ্জ্বল ভাইয়ের, মানে এবং সেটার একটা কারণ আছে, মানে সেটা কবিতারই একটা অংশর আছে সেই ইয়েতে। কিন্তু ওই যেটা বলতে চাচ্ছি, উজ্জ্বল ইভেন দেন কাপড়ের ইটা হবে কি, মানে সেটার পর্যন্ত তিনি আসলে নির্বাচন করতেন যে কতটা সুতি কাপড় হবে না কটন কাপড় হবে, সেগুলো নিয়েও তিনি ভাবতেন আর কি। এই এতটা লম্বা সময় ধরে যে একটা চরিত্রের জন্য প্রিপারেশন নিলে তারপরে এই চরিত্র থেকে বের হইতে মানে কষ্ট হয়, মানে না মানে বিষয়টা ওই যে আমরা মনে হয় এর আগে একবার আলোচনা করছিলাম যে আমার চরিত্র থেকে বের হতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু যতক্ষণ যাপন করি ততক্ষণ যাপন করতে খুব কষ্ট হয়, কারণ ওই অবয়বটা নিয়ে রাখা, ওই মানসিকতাটা নিয়ে রাখা, এবং ওই চরিত্রটা আসলে কি ভাবছে কি চিন্তা করছে, যদি একটু গভীর চরিত্র হয় তখন সেইটাকে নিয়ে ধারণ করে থাকতে, মানে অন্য কিছু করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়, যাতে মাইন্ডটা ডিস্ট্রাক্ট না হয়, মাইন্ডটা যাতে ফোকাস থাকে। এবং সবচেয়ে বড় কথা উজ্জ্বল ভাইয়ের ডায়লগস, আপনারা যারা তার কাজ দেখেছেন দীর্ঘদিনের, তার প্রোডাকশনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার ডায়লগস, হ্যাঁ অ্যান্ড সেই ডায়লগসগুলোর আর বিশেষ করে জীবনানন্দ দাশ এবং তার কবিতা এবং উজ্জ্বল ভাইয়ের ডায়লগস, এই তিনটে মিলে এমন একটা ব্যাপার দাঁড়িয়ে যায়, আমাদের মাথা ভারী হয়ে যেত। আমার একটা সিন আছে, মানে আমার বেশিরভাগ সিনে অনেক লম্বা সিন ছিল, মানে প্রায় 3 মিনিটস 4 মিনিটস, একটা সিন তো 10 মিনিটস মতো, মানে লম্বা সিন। আমরা পুরো সিন একটা শটে করতাম, বিকজ অফ আমরা প্রচুর রিহার্সেল করেছি, 2-3 মাস রিহার্সেল করেছি আমরা উইথ ব্লকিং সহ, যে আমরা একদম মেমোরাইজড সব। কোথায় কিভাবে বসবো, কিভাবে ইভেন ওই যে প্রস্তুতির কথার এই অংশই যে কিভাবে ও দাঁড়াবে, কিভাবে কথা বলবে, কতটুকু বলবে না, কতটুকু তাকে দম ছাড়তে হবে, কতটুকু দম ছাড়া যাবে না, এইরকম অনেক বিষয় নিয়ে আসলে ওর অবয়বটা দাঁড় করানো হয়েছিল। আমরা তো একটা বেসিক প্র্যাকটিসের মধ্যে দিয়ে বড় হয়ে যে কিভাবে আসলে ওইটা করবো, তিনি একটা উৎস দিবেন, সেই উৎসটা আমরা নিয়ে নিজেকে অ্যাডপ্ট করব। সো একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যেতে পেরেছিলাম বলেই শুটিংটা যখন করেছিলাম তখন আমাদের জন্য খুব সহজ হয়ে গিয়েছিল, যে এত লম্বা লম্বা সিন এবং এত কঠিন কঠিন ডায়লগ। আমি সেদিনই বলতেছিলাম উজ্জ্বল ভাইকে যে আমরা যখন শুটিংটা করি, আমার অনেক লাইন নিজে আসলেই বুঝতে পারিনি, লিটারালি, মানে অনেক লাইন্স জাস্ট আমি ফলো দ্য ডিরেক্টর, যে ইমোশনাল জার্নি হয় কি, যে প্র্যাকটিস থাকার কারণে ওই ইমোশনাল জার্নিটা ক্যারি করে গেছি। দুই একটা জায়গায় এরকম হয়েছে আমার, যে আমি ওই শব্দটা তখন একদমই বুঝি নাই, জাস্ট ব্লাইন্ডলি আমি ডাইরেক্টরকে ফলো করেছিলাম। অ্যান্ড দেন আমি যখন সিনেমাটা দেখলাম, আমি লিটারালি গুজবাম হলো, আমি ফাইনালি রিয়েলাইজ করতে পারলাম ওই শব্দটার অর্থ কী, ওই বাক্যটার আসলে মিনিংটা কী, এবং ভিজুয়ালটা যখন এটার সাথে কানেক্টেড হলো, আমি তখন কমপ্লিটলি মানে ফ্যাসিনেটেড হলাম যে আরে এত ইন্টারেস্টিং জিনিস এভাবে মানে প্রসেস করে গিয়েছি আমরা, অথচ আমরা অন শুটিং কত হ্যাঁ এর মধ্যে মানে দিয়ে গিয়েছিলাম আর মানে কি। অডিয়েন্সের তো একটা ব্যাপার থাকে, জাজমেন্ট থাকে, কিন্তু থাকে না একজন অভিনেতা নিজে যখন কাজ করে তারপরে সে বুঝতে পারে যে এই কাজটা ভালো হয়েছে বা হ্যাঁ আমি স্যাটিসফাইড। হ্যাঁ, মানে আমাদের ওই স্যাটিসফ্যাকশন তো থাকে, আবার আক্ষেপও থাকে যে ইস, এখন তো বুঝতে পারছি যে সিনটা কেমন, এখন তো জানি যে কি, এইটুকু যদি একটু ওভাবে করা যেত হয়তো আরেকটু আরাম হতো, আরেকটু দেখতে আরাম হতো, আরেকটু রিদমটা সেট হয়ে যেত। শিল্পীর এই যে আরেকটু ইফ, এটা কখনোই শেষ হয় না আসলে। বাট এটা আমি ভালো করার মানে ক্ষুধা যদি কখন কারো থাকে, মানে এইটা আমি অতটা বদান্যতা করে বলছি না, আসলে মানে আরেকটু কিছু করতে পারলে মনে হয় মহিনকে আরেকটু অন্যভাবে মানে আমি পোট্রে করতে পারতাম, অথবা এখন যদি শুট করতাম ডেফিনেটলি ওই যে উড়ায় দিতাম আর কি, এরকম একটা ফিল হয় আর কি, যে না এখন আমার মনে হচ্ছে এখনো হলো যে আপনি উড়াই দিবেন, এটা শুধুমাত্র আপনার প্রশংসা করার জন্য ভালো বলছি বলতে না। পারবে যারা সিনেমা হলে দেখছেন এখন সিনেমাটা, তারা আসলে ভালো বলতে পারবেন যে কতটা এনজয় করছেন। মানে এই যে আপনার সাথে হলো এক ঝাঁক মানে
পরিচিত এবং হলো যে বেশ অভিজ্ঞতা সম্পন্ন আর্টিস্ট কাজ করেছেন। খায়রুল বাশার ভাই, নাবিলা আপু, রূপন্তী আকিদ, মাইমুনা মাইমুনা মম, মম। হ্যাঁ। এই যে সব মিলে সেটের একটু আমাদেরকে পরিবেশের একটু গ্লিমস দেন আমাদেরকে, আমি জানতে চাই। সামহাও সবার মানে এই পার্টিকুলার সিনের জন্য দু একজন বাদে মানে আমাদের প্রায় 6 জন অভিনেত্রী আছেন, মানে যারা এই প্রিয়ন্ত সিনেমার উর্বি আছেন, হ্যাঁ। প্রিয়ন্তী উর্বি আছেন, তারপরে হচ্ছে খুশি আছেন, যে একদমই নতুন, এটা তার ফার্স্ট সিনেমা। নাজিবা বাশার বোধহয় নাজিবা আছেন, বাশার হ্যাঁ। আছেন। সো এতগুলো মানে 6 জন অভিনেত্রীকেই মোটামুটি আমার 6 জন সামহাও সিনেমার 6 জন মানে জার্নিতে আমি উর্বি আর মমজ না, আমি উর্বি ছাড়া মোটামুটি সবার সাথে আমার সিন আছে। আর রূপন্তী, এই দুজনের সাথে আমার দেখা হয় না, বা দেখা হওয়ার পথ হয় কিন্তু হয়তো কাজ হয় না, কিন্তু বাকিদের সাথে আমার কাজ হচ্ছে অলমোস্ট ইভেন বাসার। সো সবার সাথে কাজ করার খুব দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। আর যখন হয় না যে আপনার আশেপাশে যখন খুব ট্যালেন্টেড পারফর্মার থাকে, মানে খুব গুড পারফর্মার থাকে, আপনার পারফরমেন্সটাও সেখানে কমপ্লিমেন্ট করে, মানে ভালো হয়ে যায়, মানে তার পারফরমেন্সের দ্বারা আপনার পারফরমেন্স অনেক ভালো হয়ে যেতে থাকে, মানে অনেক কিছুর ভার নিতে হয় না। একে তো মনিটরের সামনে একজন ভালো ডাইরেক্টর বসে আছেন, তিনি দেখছেন সারাক্ষণ যে তার তুলির কোন জায়গাটা ক্যানভাসে কোন এটা স্ট্রোকটা পড়ছে, হ্যাঁ। পড়ছে এবং কোন স্ট্রোকটা ভালো হচ্ছে না, সেই স্ট্রোকটাকে ঠিক করা আবার নতুন করে। তো সেইখানে একজন দায়িত্ববান মানুষ ছিলেন, আবার পাশে একজন কো আর্টিস্ট যারা ছিলেন তারাও নিজের দায়িত্বটা জানেন, নিজের চরিত্রের দায়িত্বটুকু জানেন এবং ওইটুকু রিয়াকশন দিচ্ছেন। সো অ্যাকশন তখন এমনি হয়ে যায় ঠিকঠাক। সো খুবই আনন্দ পেয়েছি এটা ঠিক, কিন্তু আমরা অনেক প্রেশারে ছিলাম। সেদিন নাবিলা একটা কথা বলছিল আমাকে যে আমরা যখন শুটিংয়ে ছিলাম আমরা কথাই বলি নাই, মানে ওই অর্থে কথাই বলার সুযোগ হয়নি, মানে সবার মাথার মাঝখানে শুধু, আড্ডাবাজি, মানে হ্যাঁ। আমরা হয়তো সিনটা নিয়েছিলাম, মানে কথা বলতে গেলে আসলে একটা সিন তৈরি করতে গিয়ে যে এই প্রিপারেশনটা ওইটার মধ্যেই ছিলাম, ডায়লগ করা, প্রিপেয়ার করা, নিজেদের সাথে কমিউনিকেট করা, কিভাবে দাঁড়াবো, কিভাবে কথা বলবো, কে কতটুকু যাবো, কার ওইটা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু ওই সিনটা করে এসে যে আমরা আলাদাভাবে যে একটু গল্প করব সেই সুযোগ ছিল না, কারণ আমাদের একটা টাফ শিডিউলের মধ্যে শুট করতে হচ্ছিল এবং যেই স্পেস আমাদের নানা রকম লোকেশনে যেতে হয়েছে। সো সেই লোকেশনগুলোতে শুট করার ফলে যেটা হলো যে আমরা সেই লোকেশনগুলোতে যেতাম, তারপরে সেট রেডি হতো এবং আমরা যখন সেটে ঢুকে যেতাম, এরপরে হয়তো কোনো দিন দুপুরে ঢুকে গেছি, পরে মধ্যরাত পর্যন্ত আমরা শুট করেছি। সো কথা বলার সুযোগ খুব কম হয়েছে অন সেটে। এখন এসে আমরা গল্প করছি যে আসলেই এখন এসে বন্ধুত্বটা আরো গাঢ় হচ্ছে, যখন মানে অন সেটে আমাদের যতটা না মানে গল্প করা হয়েছে আর কি। এই মুহূর্তে আরো বেশি এটা হচ্ছে। মানে খায়রুল বাশারের সঙ্গে জীবনানন্দ দাশের দৃশ্য করতে গিয়ে মানে কখনো এরকম ফিল হয়েছে যে আসলেই বোধহয় কবির সামনে দাঁড়িয়ে আছি, মানে কি অভিজ্ঞতা ছিল, মানে কি মনে কবির হয়েছিল? সামনে দাঁড়িয়েছিলাম কিনা বা কবি আমার সামনে দাঁড়িয়েছিল কিনা আমি জানি না আসলে, বা আমি কবি হিসেবে ছিলাম কিনা, বাট হ্যাঁ ওর সাথে যেটা হয়েছিল যে ও তো আমার ইন্ডাস্ট্রি বলতে গেলে এমন বন্ধু, মানে আমার খুব ভালো বন্ধু। আমিও যতটুকু ফিল করি ও আমাকে ওইভাবেই ফিল করে, আমি যতটুকু বুঝি। সো সেই জায়গা থেকে আমাদের কোলাবোরেশনটা খুব ভালো ছিল, মানে আমরা ফিলই করি নাই যে আমরা কাজ করতেছি। আমার বেশিরভাগ সময় ওর সাথে আমার কাজ হয়েছে, মানে এই পার্টিকুলার সিনেমাতে। সো দুজন মিলে মানে আমি অনেকদিন চাচ্ছিলাম ওর সাথে কাজ হোক আমার, মানে অনেকে বলে না যে না কোন নায়িকার সাথে কাজ হোক, আমি বলতো ওকে বলতাম তোর সাথে আমার একটা একটা কাজ হোক, কাজ হোক নায়কের সাথে। সো সেটা এই সিনেমার মাধ্যমে আমাদের কাজ করা হয়ে গেল। খুব ভালো একটা সময় পার করেছি আমরা শুটিং এর টাইমে। এই যে জীবনানন্দ দাশ নিয়ে কথা বলছি, কবির জীবনে তো আসলে এত এত নাম, এত এত নারী, শোভনা, লাবণ্য, লীলা। আমরা যদি সোহেল মণ্ডলের জীবনের কোনো মানে নারীর গল্প, শোভনার গল্প, বনলতা সেনের গল্প যদি থাকে জানতে চাইবো। সেই গল্পগুলো আর একটা কোনো সিনেমায় হয়তো বলবো না, সবই সিনেমায়, আমাদের আসলে আর কিছু কারণ আমার সিনেমার জীবনটাই আসলে দর্শকের কাছে থাকুক, আর সিনেমার পেছনের জীবনটা আমার জন্য থাকুক। আচ্ছা, উজ্জ্বল ভাই কি খুব স্ট্রিক্ট মানে অ্যাজ এ ডিরেক্টর, মানে উনি কি? অবশ্যই তার আর্টের জায়গায় তিনি অনেক স্ট্রিক্ট, মানে তিনি যে ক্রাফটটা বানাচ্ছেন সেই ক্রাফটে সে যেহেতু নিজে কনফার্ম, মানে সেই নিজের জায়গায় সে অনেক কনফিডেন্ট, তো সেই জায়গা থেকে একটু স্ট্রিক্ট এসে, মানে সেটাতে কোনো ডাউট নেই। তবে
পার্টিকুলারই অন্য সিনেমা বা অন্য তার যে প্রোডাকশনে তাদের আমি আমাদের কো আর্টিস্ট বা আমরা অনেক কলিগসের কথা শুনেছি তিনি অনেক টাফ অনেক কিছু বাট আমরা যখন তার সাথে কোলাবোরেশন করেছি বিশেষ করে আমি বাসা বা নাবিলা উজ্জ্বল ভাই আমাদের সাথে কোলাবোরেশন করেছেন মানে আমাদের কমেন্টস নিয়েছেন আমরা যদি কোথাও বলি যে এই জিনিসটা এরকম লাগছে তিনি চিন্তা করেছেন যদি তার মনে হয়েছে যে মতামতটা নেওয়া যায় তখন তিনি নিয়েছেন আর যখন মনে হয়েছে যে না এই মতামত একদমই দরকার নেই আমার তখন সে একদমই উইথড্র করে দিন তবে হ্যাঁ আমরা স্ট্রিক্ট অবশ্যই তার ক্রাফটের জায়গা থেকে তিনি জানেন তিনি কি বানাচ্ছেন তো সেই জায়গা থেকে তার স্ট্রিক্ট হওয়াটা খুব একটা আনন্যাচারাল না মানে এটা তখন খুব ভালোভাবে বোঝা যায় যে তিনি জানেন তার ক্রাফটটা কি যে গল্পটা বলতে যাচ্ছেন তার ভিশনটা সবাই সে খুবই কনফিডেন্ট তো সেই জায়গা থেকে আমাদেরও ট্রাস্ট করতে খুব একটা সমস্যা হয়নি বাকিটা যেটা হয় যে কাজ করতে গেলে হ্যাঁ কিছু তো আইডিয়াজ আসেই সেটা শেয়ার করা এবং কখনো কখনো সেটা তিনি গ্রহণ করতেন কখনো কখনো করতেন না এই যে আমি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখন আমি হাওয়ার ওরকেস্ট্রার কথা বললাম আপনি হলো মেজর রহমান সুমন ভাইয়ের সাথে কাজ করেছেন নাজিফা তুষি হলো আপনার ওয়ান অফ দ্য ক্লোজ ফ্রেন্ড ইন্ডাস্ট্রি এবং সবকিছু মিলিয়ে এবার রৈদু এসেছে এবার রৈদু এসেছে মানে আমি অনুভূতি জানতে চাইবো একটু রোদে যারা কাজ করছেন পুরোটাই আমার ঘরের টিম মানে আমি ফেস কার্ডের ঘরের সন্তানের মতোই কারণ ফেস কার্ডের মাধ্যমে আমার অনেক কাজ হয়েছে মানে হাওয়া তো তাদের সাথে আমার নিজের কাজ হয়েছে তাছাড়াও সুমন ভাই আমার ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ মানে তার জন্য আমি মায়ের জঞ্জাল করতে পেরেছি তার জন্য আমি শ্যাওলা করতে পেরেছি ইভেন এই শ্যাওলা মায়ের জঞ্জাল করেছিলাম বলেই আমি তাকদিরে কাস্ট হয়েছি সো সুমন ভাই আমার জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন বা ফেস কার্ড টিমটাই আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন পাশাপাশি উজ্জ্বল ভাইয়ের সাথে তারা দু বন্ধু মেঘদলের দুই পুরনো সদস্য মেঘদল আমার ফেভারিট মানে গানের দল তো সব মিলে ঘরের মানুষের সিনেমা আসতেছে তাহলে আমরা এটাকে আসলে হেলদি কম্পিটিশন বলতে পারি সবাই আরেকটা ভালোভাবে কথা বলি করবে। এছাড়া রোহিতে কাজ করতেছে মোস্তাফিজুর নূর ইমরান আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টর বাংলাদেশের মধ্যে Yeah, he's amazing. সো তাদের সাথে কম্পিটিশনের কিছু নাই আমি তাদের কাজ দেখার জন্য মুখিয়ে থাকি মানে তারা কখন কোন একটা কাজ করবেন এবং সেটা দেখবো না এরকম হয় এই কম্পিটিশনটা আসলে দর্শকদের মধ্যে মানে অনেকটা ধরে দর্শকদের জন্য থাকুক বাট আমাদের জন্য আমি বরঞ্চ এই হেলদি কম্পিটিশনকে খুব এনজয় করি বরঞ্চ সবাই ভালো করুক সিনেমা ভালো করলে তো আমাদের মানে ওরা ভালো করছে ওটাই বললাম যে বরঞ্চ আমি সে কি হয়ে আসছি যে আসলে আমি কতটুকু তাদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে যেতে পারছি সেটাই বরঞ্চ আমার টেনশনের বিষয় দর্শক আদৌ তাদের পাশাপাশি আমাকে কতটুকু গ্রহণ করেন সেটা বরঞ্চ টেনশনের বিষয় বাট আমি ভীষণ খুশি যে রোহিত এবং বনলতা সেন একই সঙ্গে সিনেমাটা আসছে এবং আমি মনে করি পার্সোনালি যে রোহিত যারা দেখবেন তারা উইলিংলি বনলতা সেনও দেখতে আসবেন আবার বনলতা সেন যারা দেখবেন তারা উইলিংলি রোহিতও দেখতে যাবেন কারণ এটা ফিল করি আমি পার্সোনালি ফিল করি সো সেই জায়গা থেকে আমরা দেখতেও পাচ্ছি দর্শক কিভাবে দেখছেন দুটো হ্যাঁ তা তো বটেই আমি এখানে জানতে চাইবো দেখেন আমি খুব চেষ্টা করতেছি একটা ভেজাল বাঁধানোর সেটা আসলে হচ্ছে না সেটা হলো যে সুযোগ কম সুযোগ কম আসলে ইউ আর বিং ভেরি ডিপ্লোম্যাটিক ব্রো না এটা ডিপ্লোমেশন কিছু নাই মেজর রহমান সুমন ভাই আমার খুবই পছন্দের ডিরেক্টর এবং হলো যে মাসুদ নজরুল ভাইও আমার পছন্দ অনলাইনে জানেন নানা রকম সুন্দর কমেন্টস হচ্ছে যে দুজন ডিরেক্টর একসঙ্গে তাদের আপনি দুজনের সাথে কাজ করেছেন আপনি একজনের ঘরের ছেলে আরেকজনের হলো মানে দুজনের সাথে আপনি কাজ করেছেন এখন দুজনেরই ঘরের ছেলে হয়ে গেছেন আপনি তো এই ঘরের ছেলের কাছে জানতে চাওয়া মানে দুইজনেই হলো যে তাদের ডিরেকশন নিয়ে আমার কোনো কথা নেই এটা থাকে না এক একজনের একটা প্যাটার্ন থাকে যদি আমি বলি যে হলো যে মানে একটা পার্থক্য বলার জন্য যে মেজবাহুর রহমান সুমন ভাই আর হলো যে উজ্জ্বল ভাইয়ের কাজের একটা পার্থক্য স্টাইল পার্থক্য হচ্ছে বরঞ্চ কমন সেগমেন্ট অনেক বেশি আছে যেমন সুমন ভাই উজ্জ্বল ভাই ডিরেক্টর তো কমন সেগমেন্ট থাকবে প্লিজ না বেশি কমন সেগমেন্ট এই কারণেই যে দুজনই খুবই স্ট্রিক্ট তাদের ক্রাফটের বিষয়ে বিকজ দে নোজ তাদের ভিশন এবং তাদের ক্রাফটটা কি হতে যাচ্ছে তাদের ক্যারেক্টারগুলো কি আচরণ করবে তারা এই সম্পর্কে জানেন সেটা জানেন বলেই তাদের যেই কাজের প্রসেসটা সেই প্রসেসটা কমপ্লিটলি একই রকম মানে আমি যেইভাবে তিনি মানে ধরেন উজ্জ্বল ভাই একটা প্রসেসের মধ্যে এখন হয়তো মানে দেখানোর প্রসেসটা ডিফারেন্ট মানে কাজের ইটা ডিফারেন্ট কিন্তু আমি যেটা ওই যে স্ট্রিক্টের যে কথাটা বলেন বা কোনো একটা ইয়ের জায়গায় স্পেসিফিক থাকা আচরণের জায়গায় বা অবয়বের জায়গায় সুমন ভাই নিজেও কিন্তু তার আমি যখন হাওয়া করি কস্টিউম হোক তারপরে সাউন্ড হোক কি হচ্ছে সকল বিষয়ে তার
নজর থাকে। পার্থক্য বলতে গেলে সুমন ভাই মিউজিক করেন, সুমন ভাইয়ের সিনেমায় মিউজিক করেন অনেক বেশি শোয়েব ভাই, কিন্তু উজ্জ্বল ভাইয়ের ক্ষেত্রে যেটা হয় যে উজ্জ্বল ভাইয়ের সিনেমার মিউজিক অনেকটা উজ্জ্বল ভাইয়েরও থাকে আর কি, ইনপুট থাকে ইনপুট, প্রচুর, ভালো হ্যাঁ। রকম ইনপুট থাকে, কারণ উজ্জ্বল ভাই নিজেও মানে গান লিখছেন আমাদের এই সিনেমায়। সুমন ভাইও তাই করেন, কিন্তু সুমন ভাই ওইটুকু হয়তো পার্থক্য হলেও হতে পারে। সুমন ভাই হয়তো কিছু জিনিস হয়তো ক্রিয়েটিভলি ছেড়েও দেয়, কিন্তু সিনেমা বানানোর ক্ষেত্রে কোনো কিছু ছাড়েন না। সুমন ভাই অনেক সময় ক্যামেরা ধরে ফেলেন, মানে যে কোনো জায়গায় যদি তার মনে হয় যে সেখানে টাচ করতে চান, তখন সে ওইটা টাচ করেন। তবে অনেক বেশি কমন সেগমেন্ট আছে দুজনের, মানে প্যাটার্ন হয়তো আলাদা, অনেক একদম। মানে তাদের ফর্ম হয়তো আলাদা, সিনেমা বানানোর ফর্মটা হয়তো আলাদা, কিন্তু তাদের কাজের যে প্রসেসটা অনেক বেশি কাছাকাছি। হাওয়া আপনাকে আসলে, হাওয়া অনেক বছর আগে করেছেন, হাওয়া আপনাকে কি শিখিয়েছে আর বনলতা সেন আপনাকে কি শিখালো? দুইটাই কমিটমেন্ট, অধ্যাবসায়, ফোকাসড, এবং হচ্ছে অনেক বেশি ধৈর্যের একটা পরীক্ষা দেওয়া, মানে সেই ধৈর্যশীল হওয়ার বিষয়গুলো আসলে শিখিয়েছেন। মানে অনেক বেশি হিউম্যান আচরণের কথা আমি বললাম আর কি, মানে এগুলো অনেক বেশি শিখিয়েছে দুটো ফিল্মই। মানে দুটো ফিল্মে আমার একটা লম্বা জার্নি গেছে। আমি হাওয়াও যখন করি, আমরা 53 দিন আউটডোর শুটিং করেছি হ্যাঁ। একটানা। আমরা 2 মাস একসঙ্গে ছিলাম সকল আর্টিস্ট হওয়ার সময়, এবং তার আগে 3 মাস আমরা একসঙ্গে প্রসেস তৈরি করেছি। আর বনলতা সেনের সময় আমি প্রায় 1.5 বছর টিমের সাথে মোটামুটি। সেটা হয়তো শুটিং আমরা বিভিন্ন টাইমে করেছি, আমরা একটানা শুট করিনি, বাট যখনই করেছি তখনই আমাদের 10-15 দিনের একটা চাঙ্ক ছিল একসঙ্গে থাকার, এবং সেটা বছর জুড়ে চরিত্রের কারণে আমার অবয়ব ধরে রাখার কারণে সেটার একটা লম্বা সময় ধরে প্রজেক্টের সাথে থাকা হয়েছে। এই মুহূর্তে বা এই কয়েক ঈদ ধরে হলো যে আপনার হলো যে সিনেমা আসছে, আপনি খুব ব্যস্ত, কিন্তু এমনিতে হলো যে ঈদ কেমন কাটে? সাধারণ ঈদগুলো আপনার কাছে কেমন? ঈদ ঈদ এখন একটু বড় হয়ে গেছি না, মানে এখন আসলে ঈদটা আসলে ওরকম। ছোটবেলার ঈদ কেমন ছিল? আমি শুনতে চাই। ছোটবেলার ঈদ কিছু ছিল না, তো খুব মজা, নতুন জামা কাপড় কেনা, কোরবানি ঈদ হলে পশু কোরবানি দেয়া, বা সেটাকে হাট বাজার থেকে কিনতে হাটে যাওয়া। বাজারে যেতেন আপনি? হ্যাঁ, আমি গ্রামে বড় হয়েছি, আমি গ্রাম শহর মিলেই বড় হয়েছি। তো হ্যাঁ। আমার আমার পুরো জীবনটাই দেখা হয়েছে, মানে আমি শহরের জীবনটাও দেখা হয়েছে, গ্রামেও একদম যা যা হয় সব ধরনের আচরণের মধ্যে দিয়েই মানে বড় হয়েছি। সো ছোটবেলার ঈদ, বরঞ্চ ছোটবেলার ঈদগুলো অনেক মজা ছিল, অনেক ফ্যাসিনেটিং ছিল। কবে কোরবানি দিব, কবে ঈদে যাব, কবে জামা কাপড়টা পরবো, কখন পরবো। সকালবেলা ঈদের সকালে, যেমন কোরবানি ঈদে তো সকালে খাবার দেয় না, এটা নিয়ে আমার অভিযোগ ছিল। এটা রান্না বান্না হবে পরে, আগে আগে হলো হচ্ছে যে যাও আসবে। নামাজ পড়ে এসো, তারপরে এসে কোরবানিটা হবে, তারপরে হচ্ছে তুমি কিছু খেতে পারবে, তার আগে খেতে পারবে না। রোজার ঈদ হচ্ছে উল্টা, আমরা আগে উল্টোটা, হ্যাঁ, খাবো খেয়ে তারপরে তারপরে যাবে। যে কোনো কাজ করবে। তো ওই বিষয়গুলো ভালোই মজার থাকতো, আর মায়ের হাতের রান্না, দিদার হাতের রান্না, সো এগুলা খুবই ফ্যাসিনেটিং আর কি, সব সময়ের জন্যই। এই এমন কখনো হয়েছে যে মানে অভিনেত্রীদের তো জীবন এত বর্ণাঢ্য, ঈদের দিন হলো যে শুটিং করতেছেন? না, এখন পর্যন্ত এত এত বড় আর্টিস্ট আমি এখনো হইনি। আমি শুনছি মানে এমন অনেকে হলো যে ঈদের দিন হলো না, যে শুটিং তাই কি করতেছে, হয়? হ্যাঁ। সত্যি? মানে কারণ হলো যে লাস্ট মোমেন্টে কোনো কিছু একটা না, থাকে যে আমার করতে। এত কাজের চাপ কখনোই ছিল না। মানে আর আমার বেশিরভাগই মানে একটু প্রসেসের মধ্য দিয়ে সিনেমা করা বা ওটিটির কাজ করা হয়। মানে প্রসেসটা 2-3 মাসের মধ্যে তো একটানা থেকে যায় এবং কাজ শেষ হয়ে যায়। সো আমি একটা কাজ শেষের পরে কিছুদিন ব্রেক পাই। সো একটা ভালোই থাকে, অবসর থাকে আমার। আর টেলিভিশনে কাজ করলেও অতটা চাপ থাকে না আমার। মানে সো আমি এখনো পর্যন্ত ঈদের দিন কাজ করার সুযোগ পাইনি। বাহ! আপনাকে হলো যে ঈদ মোবারক। আমরা আরেকটা সেগমেন্ট আমাদের আছে, সেটা হলো যে আপনি যেহেতু বলেছেন যে আপনি আসলে ফিকশন পছন্দ করেন, আপনার প্রিয় লেখক বা অথর কে? আমার এখন মোস্ট ফেভারিট, মানে এখন, এর আগে তো ছোটবেলায় যখন বড় হচ্ছিলাম তখন রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে শীর্ষেন্দু, সুনীল, যে ট্রায়ো আছে, সমরেশ, তাদের লেখা দেখে পড়ে বড় হয়েছে। সুনীলকে আমার অনেক পছন্দ। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় আমারও অনেক আমার পছন্দ। মানে অনেক ফেভারিট রাইটিংস আছে। আর হুমায়ুন আহমেদের কথা আমি অস্বীকার করতে চাই না, অনেক ইনফ্লুয়েন্স আছে আমার তার ফিকশনের আর কি, অনেক ইনফ্লুয়েন্স আছে। এবং শুরুর দিকের হিমু তো অবশ্যই অনেক পছন্দের। আমার হলো যে শুভ্র ক্যারেক্টার হিমুর চেয়ে বেশি পছন্দ হুমায়ুন হ্যাঁ, আহমেদ। I love এটা শুভ্র। হ্যাঁ, শুভ্র আমার কাছে I love খুবই শুভ্র। ইয়ে শুভ্র টাইপের। is different, মিসির আলী, হিমু সবাই পছন্দ করেন। সবাই, হ্যাঁ। বাট আমার মানে
শুরুর দিকের হিমুর এই কাজগুলো অনেক হ্যাঁ না আমার কেন জানি মনে হয় যে শুভ্রকে আসলে খুব জোর হিমুর করে হাতে একটা কয়েকটি কিছু নীল পদ্ম আমার সবচেয়ে ফেভারিট। আচ্ছা হিমু সিরিজের কয়েকটি সবই পদ্ম আমার মনে পড়া হয়, হ্যাঁ। হিমুরাতে কয়েকটি পদ্ম। এর বাইরে হলো যে যদি আমরা বলি যে সোহেল মন্ডল আসলে কি উপভোগ করেন, প্রেম না নিঃসঙ্গতা? নিঃসঙ্গতা। এমা কেন প্রেমটা আমার বেশিক্ষণ চলে না আর কি। জমে না? I thought you were gonna say- বেশিক্ষণ জমে না বিকজ অফ আমি বোর হয়ে যাই অনেক সহজে, মানে মানে এবং সেটা আমি কাউকে করতে চাই না, কাউকে বোরও করতে চাই না। ও ওয়াও, মানে আমি নিজে যেহেতু বোর হই, সেই আমার বোরিংনেস আরেকজনের উপর ইম্প্যাক্ট ফেলবে, এটা খুবই স্বাভাবিক। So সেই জায়গাতে ইরেসপন্সিবল প্রেমিক অথবা নিঃসঙ্গতা উপভোগকারী। তার চেয়ে নিঃসঙ্গতাটা অনেক বেশি উপভোগ্য আর কি। হ্যাঁ, তো এক টেকে হলো যে শটটা কমপ্লিট করে দেওয়া নাকি হলো যে বহু টেকে আসলে পারফেকশন মেইনটেইন করা? ইটস ডিপেন্ডস অন সিচুয়েশন, ডিপেন্ডস অন ওই সিনের কি ডিমান্ড এবং সময়। যদি কখনো সময়ের ইয়েতে পড়ি আমরা, অনেক সময় ওয়ান টেককেই আমরা মেনটেন করার চেষ্টা করি, কিন্তু যেহেতু টেকনিক্যাল বিষয় নানা রকম সেট আপ থাকে, সো সেই কারণে এক টেকে দিব না দু টেকে দিব সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে পার্টিকুলার সিনটার ইমোশনটাকে আমরা ক্যারি করতে পারছি কিনা, সেটা যদি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ করে যাওয়াটা বেটার, বিকজ অফ এটা ভিজুয়াল এডিট হবে অ্যান্ড দেন তারপরে ইয়েতে যাবে। কিন্তু আমরা থিয়েটারে আমরা একটানাই চাই, কারণ সেটার জন্য আবার 6 মাসের প্রস্তুত থাকে। সো কোনোটাই আসলে কঠিন কিছু না, মানে যদি প্র্যাকটিস করা যায় সবই করা সম্ভব। সোহেল মন্ডল কোনটা বেশি করে, বেশি বই পড়ে নাকি বেশি সিনেমা দেখে? এখন বেশি সিনেমা দেখি, সিনেমা বরঞ্চ এখন বেশি সিরিজ দেখি। আচ্ছা, আপনার জীবনের বনলতা সেন কে? আমার জীবনের বনলতা সেন, আমার জীবনের বনলতা বনলতা সেন সেন তো কবি যে প্রেমিকা ছিল এরকম না, আপনি আমাদেরকে বলতে পারেন কিন্তু চাইলে আপনার আমি তো জীবনের কোনো বনলতা নিঃসঙ্গতার সেন। প্রতীক না, মানে সো আমার জীবনের বনলতা সেন কবি জীবনানন্দ দাশও হলো যে নিঃসঙ্গতা তার ছিল বিধায় কিন্তু এই প্রশ্ন এসেছে যে আপনি কি নিঃসঙ্গতা পছন্দ করেন নাকি প্রেম? ওইটা দর্শকের কাছে ছেড়ে দাও, খুঁজুক আর কি। আচ্ছা, দর্শক খুঁজবে। এখন তো তাহলে আমাকেও দর্শক হয়ে বসে বসে খুঁজতে হবে যে সোহেল মন্ডলের জীবনের বনলতা সেন কে। যদি এত জানাশোনা এত কিছুর মানে আপনি জীবনানন্দ দাশের বনলতা সেন করতে গিয়ে জানলেন তার ব্যাপারে, যদি বলি যে এক শব্দে আসলে জীবনানন্দ দাশকে ডিফাইন করতে আপনার পার্সপেক্টিভ থেকে, what that would be? মেলানকলিক, মানে ইজ বিয়ন্ড, মানে তার যে লাইফ তিনি যাপন করে গেছেন, মাঝে মাঝে নিজেকে, যদিও আমি জীবন দাস কোনোদিন হতে পারবো না, বাট মাঝে মাঝে ওনার স্থানটা পূরণ করি মনে হয় আমরা নানা কারণে। কারণ উনি যেই সাফারিংসের মধ্যে দিয়ে গেছেন তার নিজের ক্রাফট তৈরি করতে গিয়ে, তারপরে সেটা নিয়ে হীনমন্যতায় ভুগে এবং সেইটাকে প্রকাশ করতে না পেরে বা সময়ের সাথে তিনি নিজেকে খাপ খাইয়ে নিতে না পেরে যেই সিচুয়েশনের মধ্য দিয়ে তিনি গিয়ে তার ক্রাফট তৈরি করে গেছেন, দিস্তার পর দিস্তা, মানে হাজার হাজার মানে শব্দ তিনি লিখে গেছেন, তার অধিকাংশই প্রকাশ পেয়েছে তার মৃত্যুর পরে। সো এটা খুবই মানে ভীষণ মেলানকলিক লাগে আমার। মানে আমি মাঝে মাঝেই নানা কিছুর অনুষঙ্গ এলেই জীবন দাসের কথা টেনে নিয়ে আসি, যদিও আমি জীবন দাস না, আমি খুবই সিম্পল মানুষ, বাট স্টিল মানে মনে হয় তার অনেক কিছুই আমরা এখনো আমরা সেই সাফারিংস এর মধ্যে দিয়ে যাই আর কি। যদি বলি এক শব্দে মহিনকে ডিসক্রাইব করতে? ভীষণ কিউরিয়াস, অথবা বলা চলে পাগলাটে। খ্যাপাটে না পাগলাটে? খ্যাপাটে। খ্যাপাটে। গুড ওয়ার্ড। থ্যাংক ইউ। অডিয়েন্সের ভালোবাসা না সমালোচকদের প্রশংসা? ফিল্ম ক্রিটিকদের কিন্তু প্রশংসা খুব অনেকের কাছে ম্যাটার করে আসলে। ভাই ভালোবাসাটা তো আমিও চাই, আমি ক্রিটিকটাও চাই, বাট আমি অডিয়েন্সের অ্যাপ্রিসিয়েশনটা চাই। আবার অ্যাপ্রিসিয়েশনের চেয়েও অডিয়েন্স আমার কাজ দেখতে পেলেন কিনা সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। মানে আমি অলওয়েজ চাই আমার কাজ দেখুক। আপনাকে একটু হেল্প করি, সেটা হলো যে ওই ক্রিটিকরাও তো দিন শেষে অডিয়েন্স, তারা যদি ভালোবাসে তারা তো আসলে ভালো কিছু লিখবে। বাট স্টিল মানে আমি প্রচুর অডিয়েন্সের কাছে পৌঁছতে চাই। আমি সত্যি কথা বলতে আমি মানে নিজেকে আসলে লুকিয়ে রাখতে চাই না, অন্তত কাজের জায়গাটায়। মানে আমি যে কাজগুলো করি আমি সবার কাছে পৌঁছাইতে চাই। হয়তো সেটা পসিবল না স্ক্রিনের থ্রু আপনি অ্যাক্সেসিবল, মানে সবাই যাতে আপনাকে চেনে সবাই জানে, পছন্দ বা আমার সব কাজই তাদের পছন্দ হবে নট নেসেসারি, বাট স্টিল আমি সবার কাছে পৌঁছাতে চাই। এটা আমার মানে এক ধরনের কি বলতে পারেন যে আশা আর কি।
জীবনে মানে এত বছর ধরে অভিনয় করছেন, এমন কোনো চরিত্র আছে যেটাতে করতে গিয়ে সোহেল মন্ডল কেঁদেছে? হ্যাঁ, হ্যাঁ। একবার আমি এর আগে কখনো এটা ফিল করিনি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি সবকিছু কন্ট্রোল করতে পারি। বাট শ্যামা কাপু করতে গিয়ে আমার যেটা হয়েছিল যে আমার ক্লাইম্যাক্স সিনে আমি আউট অফ নো হোয়ার আমি পার্টিকুলার সিনটা শেষ হওয়ার সাথে সাথে আমি হাউ করে কেঁদেছি। কেন কাঁদলাম, এই কিসের জন্য কাঁদলাম পরে অনেক পরে গিয়ে রিয়েলাইজেশন হয়েছে। বিকজ অফ আমি পার্সোনাল লাইফেও অনেক ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন। অ্যান্ড আমি যে পার্টিকুলার সিনটা করছিলাম সেটার সাথে একটা কমিউনিকেশন হয়তো তৈরি হয়ে গিয়েছিল। সো ওই জায়গা থেকে ওই সিনটা আমাকে অনেক বেশি মানে কি বলে এটাকে অনেক বেশি টাচ করেছিল বা সেই মুহূর্তটায় আমি আসলে অনেক বেশি আবেগতাড়িত হয়ে গেছিলাম। সো আমি হয়তো অন সিনে কিছুটাও যতটুকু কেঁদেছি আমি জাস্ট সিনটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আরো বেশি কেঁদেছেন? ডিরেক্ট ডাইরেক্টরকে ধরে হাউমাউ করে কাঁদছি। মানে এটা আমার জন্য খুবই এম্বারেসিং ছিল। বাট পাশাপাশি একটা ভালো লাগার বিষয় ছিল সবাই অনেক গল্প বলে, অনেকের গল্প আছে এরকম। বাট আমার কোনো গল্প ছিল না। সো এটার থ্রুতে আমার একটা গল্প হয়ে গেছে আরকি। আর্টিস্টদের ব্যক্তিগত জীবনের এই যে এই ধরনের অনুভূতিগুলো কোনো কোনো চরিত্রের সঙ্গে মিলে গেলে হলো যে হ্যাঁ, মানে আমরা তো আসলে যখন চরিত্রগুলো করি, আমরা তো প্রথমত আসলে নিজেকেই রিপ্রেজেন্ট করি। সত্যি কথা বলতে। আমরা যেকোনো চরিত্রগুলি হিউম্যান ইমোশন গুলো তো প্রায় কমনই। মানে হিউম্যান কমন ইমোশন গুলো আমাদের সবার ভিতরে আছে। তো ১ম এ আসলে নিজের ইমোশন গুলোকেই সেটার ভিতর থেকে খুঁজি। তারপরে ওই চরিত্রের জন্য যা দরকার হয় সেটা একটু, একটু করে ওই চরিত্রের সাথে যুক্ত করি। মানে ওই চরিত্রটা হয়ে ওঠার জন্য। কিন্তু হিউম্যান ইমোশন তো সবারই কমন। একদমই তাই। সোহেল মন্ডল কি ভালোবাসে? পাহাড়ে যেতে ভালোবাসে নাকি হলো যে পাহাড়, পাহাড়, সমুদ্র? পাহাড়, 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 পাহাড়ের বিপরীতে কিচ্ছু নেই। ইয়ে! রাত জাগা নাকি ভোর দেখা? রাত জাগা। রাত জাগা বেশি প্রিয়? হ্যাঁ, কারণ এটা সো ইউ আর এ নাইট আমার পারসন। না হ্যাঁ, হ্যাঁ, নাইট ওল বলে অনেকে। তারপরে হচ্ছে নকটার্নাল হেড। হ্যাঁ, আবার যেটা হচ্ছে যে আমার ইও আছে মানে ইনসমনিয়া আছে। ইনসমনিয়া আছে। সো সব মিলে হয়ে গেছে পরে। আগে সবসময় তো হ্যাঁ, কিন্তু শুরু এটা থেকেই কি তো খেলা আমি ছিল না। আমি অনেক এমন বেশিরভাগ সময় আমার আশেপাশে আমি তো এই শো করি, এর বাইরে আমি নিজে একটা সময় অভিনয় করতাম। আমি আর্টিস্টদের দেখি যে এই উম সমস্যাটা আমার অনেক। তো সমস্যাটা ইচ্ছাকৃত না। কারণ আমি ব্যাকে যখন কাজ করতাম, এডিট যখন করতাম টানা ৩৬-৩৭ ঘন্টা আমি স্ক্রিনের সামনে থাকতাম। এটা স্ক্রিন থেকে হয়েছে। আর এখন তো মোবাইল। সো স্ক্রিন টাইমটার জন্যই আমাদের ইনসোমনিয়ার প্রবলেমটাও অনেক আরো বাড়ছে। বেশি হলো যে মানে ইলেকট্রনিক্স হ্যাঁ। গ্যাজেটস আমাদেরকে অনেক বেশি করে ফেলছে। আর অনেক ধরনের থাকে। পরিবেশ পরিস্থিতি আমাদের চারপাশের আমরা যেই ঢাকা শহরের যেই মধ্যে থাকি সবকিছু মিলে আর অনেকে অনেক ধরনের কারণেও হয়তো রাত জাগে। মানে আমার ফ্রেন্ড আছে ও রাত্রে হাঁটতে ভালোবাসে। মানে ও ডাইরেক্টর। ও যখন ওর উপরে হিমুর প্রভাব আছে না, ওনার। না হিমের প্রভাব ছাড়া ওর হঠাৎ করে মনে হইছে ও ৩ টার সময় বের হয়ে যাবে। হাঁটবে এই ঢাকা শহরের গ্যাঞ্জামের মধ্যেও হাঁটবে। মানে রাত মধ্যরাতে বের হয়ে হাঁটবে, চা খাবে। সো এরকম মানুষও আছে। হ্যাঁ, আমরা যদি মানে সোহেল মন্ডলের অনেক ট্যালেন্টের কথা আমরা জানি। এমন কোন ট্যালেন্ট আছে যেটা হিডেন ট্যালেন্ট? বরঞ্চ সোহেল মন্ডলের কোনো ট্যালেন্টই নাই। কোনোমতে অভিনয়টা শিখতে পারছিলাম বলে এখন কিছুটা করে খাচ্ছি ইফ বিইং এবং হাম্বল না কোনো হ্যাজ হাম্বল নাই। ফেস। আমার সত্যি মাঝে একবার আমি ভায়োলিন শিখতে ট্রাই করেছিলাম। ১ বছর ট্রাই করেছি। সুজুকি ওয়ান যেই একটা ফার্স্ট ইয়েতে থাকে। সো ওইটা আমি ৬টা-৭টা টিউন মানে বেসিকটা ওঠানোর পরে ৬টা-৭টা টিউন উঠাতে পারতাম। অনেক বছর মানে প্রায় ২০১২-১৩ ঘটনা। প্রায় অলমোস্ট ১২ বছর হয়ে গেছে। সেটাও ছেড়ে দিছি। মানে ওই ১-২ বছরই করেছিলাম। তারপরে এখন হয়তো একটু ভায়োলিনটা হাতে নিলে একটু টুংটাং হয়তো আবার একটু মনে পড়ে ওইটুকুই। কিন্তু ওর বাহিরের মানে আমি দেখছি যে আমার সুর আমার ভিতরে খুব একটা ওয়ার্ক করে নাই কখনোই। খুবই হেরে গলা। বাট থিয়েটারের কারণে কিছুটা গান-টান গাওয়ার অভ্যাস ছিল কারণে। কোরাসে গেতে হতো। সো সব তো এই মুহূর্তে আমরা এর পরবর্তীতে আবার যখন জিজ্ঞেস করব হিডেন ট্যালেন্ট কি, তখন আপনি এতটাই রপ্ত করেন ভায়োলিন যাতে আপনি বলতে পারেন যে আমি হ্যাঁ, ভালো ওইটুকুই। ভায়োলিন মানে ও বাজাতে ছাড়া পারি। আর হিডেন ট্যালেন্ট আর কিছু নেই। বাট ওই ভায়োলিনটা কোনো একটা জায়গায় কাজেও লেগেছিল। ভায়োলিন বাজানোর ক্ষেত্রে কারণ বেশিরভাগ সময়ই আমরা গিটারটা যখন ধরি বা ভায়োলিনটা ধরি খুব ভুলভাবে ধরি। হ্যাঁ। সো ভায়োলিনটা শেখার কারণে যেটা হয়েছিল যে আমার পারফরম্যান্সে ওটা হেল্প করেছিল যে আমি জানি যে কি স্ট্রোকটা দিতে হয়। এইটুকুই। মানে গিটারের ব্যাপারে তো ভুল করে, কিন্তু সবচেয়ে বেশি ভুলটা আসলে ভায়োলিনের আর ব্যাপারে করে। খুবই কারণ এটা ভুলভাবে ভেরি ধরা হয়। স্ট্রিক্ট একটা পশ্চার পশ্চার এই থাকে, আছে। হ্যাঁ, হাতের জেস্চারটা খুবই থাকে হ্যাঁ। মানে স্ট্রিংটার একটা আলাদা জেস্চার আছে। সো ওইটা মিলে যায় আরকি মানে শেখার কারণে এটা হয়ে গেছে আরকি। আপনি দর্শককে বলুন যে কেন তাদের আসলে বনলতা সেন দেখা উচিত? খুব বেশি কিছু বলার নাই। অলরেডি সিনেমাটা চলছে। আপনারা দেখছেন মানুষজন কেমন উচ্ছ্বাস প্রকাশ করছে। আমি সিউর যে আপনাদেরও ভালো লাগবে। বনলতা সেন, জীবনানন্দ দাশ এবং মাসুদ হাসান উজ্জ্বল এই ৩ টা নাম যেখানে আছে
সেখানে আর কোনো কিছুর জন্য অপেক্ষায় না থেকে সিনেমা হলে যান। সিনেমার গানগুলো অলরেডি আপনারা শুনেছেন। আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সো সেই জায়গা থেকে সিনেমাটা যান। একটা অসম্ভব সিনেম্যাটিক অ্যান্ড অবশ্যই পোয়েটিক জার্নি আপনারা করতে পারবেন। বনলতা সেনে যারা পারফরমেন্স করেছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। প্লিজ সিনেমা হলে গিয়ে বনলতা সেন দেখুন। বনলতা সেনের দুর্দান্ত সাফল্য আমরা আলাপ টিম এবং রেড কার্পেট উইথ জেরি টিম কামনা করছি। এবং হলো যে আমি খুবই দুঃখিত, এই তো এলো, আমি এখনো গিয়ে দেখতে পারিনি, এই জন্য হলো যে কিন্তু আমি অবশ্যই প্লিজ দেখবো এবং দেখে সবার আগে আপনি দেখবেন। হ্যাঁ, I will let you know. And thank you so much আমাদের এখানে আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। এবং আমি অবশ্যই আবার জানতে চাইবো বনলতা সেন কেমন করছে এবং আমি খবর রাখবো এবং আপনারও ব্যক্তি সোহেল মন্ডলেরও উত্তর সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ আলাপে আমাকে আবার আলাপ করানোর জন্য। আর সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, আপনি কদিন পরে হলো যে আমাদের নেপো বেবি হয়ে যাবে। সেরকমই মনে হচ্ছে। উই লাভ ইউ ম্যান। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনলাম সোহেল মন্ডল এবং বনলতা সেনের গল্প। এর বাইরে আমাদের হাওয়ার গল্প, তার জীবনের নানান রকম গল্প নিয়ে ছিল আজকের রেড কার্পেট উইথ জেরি। আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গেস্টকে নিয়ে এবং অন্য কোনো দুর্দান্ত সব চমক নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।